নমস্কার বন্ধুরা, কাব্যকথা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। কাব্যকথায় আজকের নিবেদন প্রফুল্ল রায়ের একটি ছোট গল্প, জননী। দক্ষিণ কলকাতার নিরিবিলি এলাকায় এই 10তলা হাইরাইজ বাড়িটার নাম আকাশদ্বীপ। এর প্রতিটি ফ্লোরে 3টি করে 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, বেসমেন্টে গ্যারাজ, সব মিলিয়ে 30টি ফ্ল্যাটের 30 জন স্বত্বাধিকারী কোঅপারেটিভ করে এই বাড়িটা বানিয়েছেন। জায়গাটা শুধু নিরিবিলিই নয়, বড় রাস্তা থেকে একটু দূরে থাকার কারণে গাড়ি টাড়ির উৎপাতও কম। পরিবেশ দূষণ বলতে যা বোঝায় তা থেকে অঞ্চলটা অনেকখানি মুক্ত। চারপাশে আরও কটা হাইরাইজ থাকলেও এখনও এখানে প্রচুর গাছপালা আর পাখি চোখে পড়ে। অগুন্তি মানুষের ভিড়ে, তুমুল হইচইতে, এয়ার হর্নে কান ফাটানো আওয়াজে, পোড়া গ্যাসোলিনের ধোঁয়ায় যখন এই শহরের দম বন্ধ হয়ে আসছে, তখন তারই একধারে এমন একটা ঘন সবুজে ঢাকা শান্ত নির্ঝাট পাড়া থাকতে পারে তা যেন ভাবাই যায় না। আকাশদ্বীপের বাসিন্দাদের সবাই শিক্ষিত, প্রতিষ্ঠিত, কেউ অধ্যাপক, কেউ মাল্টিন্যাশনাল কোম্পানির টপ এক্সিকিউটিভ, কেউ ডাক্তার, কেউ ব্যাংক ম্যানেজার, কেউ স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার। এই বাড়ির 3rd ফ্লোরের একটি ফ্ল্যাটের কোণের দিকের একটি ঘরে জানলার ধার ঘেঁষে চুপচাপ বসেছিল তাপসী। অত্যন্ত সুশ্রী চেহারা, বয়স 27-28, পোশাক বা সাজসজ্জার দিকে কোনো রকম নজর নেই তার। পরনের শাড়িটা আধময়লা, চুল উস্কো খুস্কো, কপালে বাসি সিঁদুরের আবছা দাগ, সারা মুখ জুড়ে গাঢ় বিষণ্ণতা। রাস্তার দিকে তাপসীর মুখ ফেরানো। এখন দুপুর। খানিকক্ষণ আগে ইলেকট্রিক দেওয়াল ঘড়িতে সেতারের ঝংকার তুলে 12টা বেজেছে। ঘণ্টাখানেকের মধ্যেই অবিনাশের ফেরার কথা, তার জন্যই অপেক্ষা করছে তাপসী। শুধু আজই না, 7 দিন ধরে এখানে এই সময়টা ঠিক এইভাবেই বসে থাকছে সে। কদিন অবিনাশ যে খবর নিয়ে এসেছে তা খুবই হতাশাজনক। আজ এসে কি বলবে কে জানে। তাপসী যেখানে বসে আছে সেখান থেকে পাশের ঘরের ব্যালকনির একটা অংশ চোখে পড়ে। ওখানে একটা বেতের সোফায় বসে আছেন মৃণালিনী। বয়স 62-63। তার ফর্সা মুখের একাংশ সাদা এবং কালোয় মেশানো চুল, খাড়া নাক, মেটালের চশমা ইত্যাদি মিলিয়ে যে প্রোফাইলটা দেখা যায় তাতে মনে হয় মহিলা খুবই ব্যক্তিত্ব সম্পন্ন। তাপসী জানে তার মতো মৃণালিনীও অবিনাশের জন্য অপেক্ষা করছেন। আসলে অবিনাশকে তিনি কদিন ধরে একটা খবরের জন্য বরুণের অফিসে পাঠাচ্ছেন, যার সঙ্গে এই পরিবারের ভবিষ্যৎ এবং তাপসীর মরণ বাঁচন জড়িয়ে আছে। ঘড়িতে যখন 1টা বাজল, সেই সময় দেখা গেল সামনের রাস্তা দিয়ে অবিনাশ আকাশদ্বীপের মেন গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ছে। 3-4 মিনিটের ভেতর সে লিফটে করে ওপরে উঠে আসবে। তাপসী টের পেল তার হৃৎপিণ্ডে এলোপাথারি ঢাক পেটানোর মতো আওয়াজ হচ্ছে। তারই মধ্যে লক্ষ্য করল ওধারের ব্যালকনিতে মৃণালিনী নেই। নিশ্চয়ই অবিনাশকে দরজা খুলে দেবার জন্য উঠে গেছেন। তাপসী একবার ভাবে উঠে পড়বে, কিন্তু পরক্ষণে টের পেল পা দুটো পেরেক ঠুকে কেউ যেন মেঝেতে আটকে দিয়েছে। একটা অজানা চাপা আশঙ্কা তাকে চারদিক থেকে ঘিরে ধরতে থাকে। যদি আজও বরুণের খবর পাওয়া না গিয়ে থাকে। আচ্ছন্নের মতো বসে থাকতে থাকতে একসময় দরজা খোলার শব্দ কানে আসে তাপসীর। তারপরে মৃণালিনী ডাকেন, বৌমা, এখানে এসো। কোনো রকমে নিজেকে টেনে তোলে তাপসী। তারপর এলোমেলো পা ফেলে দরজার দিকে এগিয়ে যায়। এই ফ্ল্যাটে সব শুদ্ধ 3টে বেডরুম, এছাড়া কিচেন, স্টোর,
ডাইনিং কাম ড্রয়িং রুম, সবগুলি চমৎকার সাজানো গোছানো। ড্রয়িং রুমে আসতে চোখে পড়ে মৃণালিনী একটা সোফায় বসে আছেন। অবিনাশ বসেনি, একটু দূরে দাঁড়িয়ে আছে। অবিনাশের বয়স 44-45, তামাটে রং, চৌকো মুখ, মাথার মাঝখানে সিঁথি, পেটানো স্বাস্থ্য তার, চেহারায় বুদ্ধির ছাপ আছে। পরনে ধুতি এবং ডোরাকাটা হাফ হাতা পাঞ্জাবি। সে এবাড়ির কাজের লোক। খুব অল্প বয়সে মৃণালিনীর কাছে এসেছিল অবিনাশ। বাবা মা ভাই বোন 3 কুলে কেউ নেই তার, বিয়ে করেনি। এদের কাছে থাকতে থাকতে সংসারের একজন হয়ে গেছে। জড়িয়ে গেছে মৃণালিনীদের সুখ দুঃখ আশা আর নৈরাশ্যের সঙ্গে। রক্তের সম্পর্ক না থাকলেও সে মৃণালিনীদের সত্যিকারের হিতাকাঙ্ক্ষী। মৃণালিনী তাপসীকে সোফা দেখিয়ে বলেন, বসো বৌমা। তাপসী বসে না, রুদ্ধশ্বাসে অবিনাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। মৃণালিনী এবার অবিনাশের উদ্দেশ্যে বলেন, কিছু জানা গেল অবিনাশ? মুখ নামিয়ে অবিনাশ ধীরে ধীরে মাথা নাড়ে। না মা, আজও দাদাবাবু অফিসে আসেননি। কবে আসবে ওরা কিছু বললে? না মা। আশ্চর্য। অবিনাশ চুপ করে থাকে। মৃণালিনীর চোখে মুখে দুশ্চিন্তার ছাপ ফুটে উঠতে থাকে। এমনিতে তিনি ধীর স্থির, সহজে চঞ্চল বা বিচলিত হন না। কিন্তু 7 দিন আগে বরুণ সেই যে অফিসে গিয়েছিল, তারপর থেকে তার কোনো খোঁজ নেই। রোজ অবিনাশকে তার অফিসে পাঠানো হচ্ছে, কিন্তু অফিসের কেউ জানে না সে কোথায় গেছে। বরুণও বাড়িতে কিছু জানিয়ে যায়নি। এমনকি দূরে কোথাও গিয়ে থাকলে ফোন করে বা চিঠি লিখে খবরও দেয়নি। এই কদিনে একটু একটু করে উৎকণ্ঠা জমা হচ্ছিল মৃণালিনীর মনে। আর সত্যি তিনি ভেতরে ভেতরে অত্যন্ত অস্থির হয়ে উঠেছেন। কোথায় যেতে পারে ছেলেটা? তার কি কোনো বিপদ ঘটেছে? মৃণালিনী হঠাৎ মনস্থির করে ফেলেন, অবিনাশকে দিয়ে হবে না। তিনি নিজেই আজ তাপসীকে সঙ্গে করে বরুণের অফিসে যাবেন। তার ধারণা অবিনাশকে হয়তো ওরা সঠিক খবর দিচ্ছে না। মৃণালিনী বলেন, বৌমা, তুমি তাড়াতাড়ি স্নানটা সেরে নাও। দুপুরের খাওয়া সেরে আমার সঙ্গে রাজার অফিসে যাবে। বরুণের ডাকনাম রাজা। তাপসী চকিত হয়ে ওঠে। আমি যাব? হ্যাঁ বৌমা, কিন্তু অবিনাশদা তো রোজ গিয়ে ঘুরে আসছে। আপনার ছেলের সম্বন্ধে কোনো খবর থাকলে কি ওরা জানাতো না? কিছুক্ষণ চিন্তা করে মৃণালিনী বলেন, কোথায় যেন একটা মিস্ট্রি রয়েছে, ঠিক বুঝতে পারছি না। একটু থেমে বলেন, মা আর স্ত্রী গেলে গুরুত্বটা ওদের কাছে অনেক বেড়ে যাবে। তাপসী আর কোনো প্রশ্ন করে না, সোজা নিজের বেডরুমে গিয়ে স্নানের ঘরে ঢুকে যায়। মৃণালিনীদের ছোট্ট পরিবার। একমাত্র ছেলে বরুণ, পুত্রবধূ তাপসী আর তিনি নিজে, সব মিলিয়ে 3 জন। অবশ্য অবিনাশকে ধরলে 4। মৃণালিনী পরমাশ্চর্য একটি মানুষ, প্রবল আত্মসম্মান বোধ তার। সেই সঙ্গে রয়েছে শক্ত মেরুদণ্ড, যা কখনো কোনো কারণেই তাকে নুয়ে পড়তে দেয় না। তার বিবাহিত জীবন অত্যন্ত সংক্ষিপ্ত। বিয়ের 7 বছরের মাথায়, যখন তার বয়স মোটে 32 এবং বরুণের 3, সেই সময় স্বামীকে হারান। মৃণালিনীর দাদারা ছুটে এসে তাকে নিজেদের কাছে নিয়ে গিয়েছিলেন। তার বাবার বহুদিন আগেই মৃত্যু হয়েছে। ভাইরা মানুষ হিসাবে সহৃদয়, সহানুভূতিশীল। বোনকে তারা পরম মমতায় আগলে রাখতে চেয়েছিলেন, কিন্তু ছেলেকে নিয়ে অন্যের কাঁধে চিরকাল বোঝা হয়ে থাকতে তার মন সায় দেয়নি। মাত্র বছর 3 মতো দাদাদের কাছে থেকেছেন মৃণালিনী। বিয়ের আগে বিয়েটা পাশ করেছিলেন। অসাধারণ ছাত্রী তিনি।
ইংরেজি অনার্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড। বিয়ে হয়ে যাবার পর নানা কারণে পড়াশোনার ছেদ পড়ে গিয়েছিল। স্বামীর মৃত্যুর পর শোকে প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে উঠে সোজা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হয়েছিলেন। এমএতেও ভালো রেজাল্ট হলো, এবারও ফার্স্ট ক্লাস। 30 বছর আগে এখনকার মতো কলেজের চাকরি দুর্লভ ছিল না। ইউনিভার্সিটি থেকে বেরোবার সঙ্গে সঙ্গে নামকরা কলেজে লেকচারশিপ পেয়ে যায় মৃণালিনী। 6 মাস পর আলাদা বাড়ি ভাড়া করে ছেলেকে নিয়ে সেখানে চলে গেলেন। দাদারা ভীষণ দুঃখ পেয়েছিলেন। তিনি তাদের বুঝিয়েছেন, আমাকে নিজের পায়ে দাঁড়াতে দাও, তোমরা তো কাছেই রইলে, তেমন বুঝলে আবার তোমাদের কাছে চলে আসব। এরপর একদিকে কলেজ আর একদিকে ছেলেকে মানুষ করা, এর মধ্যে জীবন কেটে যেতে লাগলো। একজন অবিবাহিত প্রায় সমবয়সী সহকর্মী সমরেশ সান্যাল তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। মানুষটি ভদ্র, সুপুরুষ, সহানুভূতিশীল। কিন্তু মৃত স্বামীর স্মৃতি তার কাছে এমনই মূল্যবান যে দ্বিতীয়বার বিয়ের কথা ভাবতে পারেননি মৃণালিনী। সবিনয়ে সমরেশকে ফিরিয়ে দিয়েছেন, সেজন্য কোনো রকম তিক্ততা হয়নি। পরে সমরেশ বিয়ে করেছেন, এখনও তাদের যোগাযোগ আছে। দুজনের সম্পর্ক পারস্পরিক প্রীতি ও শ্রদ্ধার। বরুণ বড় হতে লাগলো। ছাত্র হিসাবে সে খুবই মেধাবী। 25 বছর পূর্ণ হবার আগেই চার্টার্ড অ্যাকাউন্টেন্সির সঙ্গে বিজনেস ম্যানেজমেন্টে চোখ ধাঁধানো রেজাল্ট করার পর একটা বিরাট ফার্মে তার চাকরি হয়ে যায় এবং 4-5 বছরের ভেতর প্রমোশন পেয়ে এখন সে কোম্পানির ফিনান্স ডিপার্টমেন্টের একজন টপ এক্সিকিউটিভ। বরুণের সবই চমৎকার, কিন্তু চরিত্রে সংযম বলতে কিছু নেই। সুন্দরী মেয়েদের সম্পর্কে তার প্রচণ্ড দুর্বলতা। কলেজে ভর্তি হবার পর থেকেই এই নিয়ে বারবার নানান ঘটনায় সে জড়িয়ে পড়েছে। ফলে টেনশনের শেষ নেই মৃণালিনীর। সবাই আড়ালে বলাবলি করে, অমন শুদ্ধ চরিত্রের মায়ের এরকম দুশ্চরিত্র ছেলে হয় কি করে। লম্পট ছেলেদের শোধরাবার জন্য সবাই যে মুষ্টিযোগ প্রয়োগ করে, মৃণালিনীও তাই করলেন। প্রথমে অনেক বুঝিয়েছেন, কিন্তু তাতে কাজ না হওয়ায় শেষ পর্যন্ত তার বিয়ে দিলেন। নিজেই তাপসীকে পছন্দ করেছিলেন। বাপমা মরা মেয়ে, নম্র, ভদ্র, বিনয়ী, ইতিহাসে অনার্স নিয়ে গ্র্যাজুয়েট। দূর সম্পর্কের এক মামার বাড়িতে সে অল্প বয়স থেকে মানুষ হয়েছে। মামা এবং মামি ভালো মানুষ, খুবই সহৃদয়। নিজেদের ছেলে মেয়েদের থেকে কোনোদিন তাপসীকে আলাদা করে দেখেননি। ছেলের স্বভাব কেমন বিয়ের আগেই তাপসীকে জানিয়ে দিয়েছিলেন মৃণালিনী। কিছুই গোপন করেননি। তার দুহাত ধরে বলেছিলেন, আমি পারিনি, আমার বিশ্বাস তুমি পারবে। রাজাকে শোধরাবার দায়িত্ব তোমাকে দিলাম। স্ত্রী হিসেবে এটা তোমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিয়ের পর কিছুদিন স্বভাবটা পাল্টাতে শুরু করেছিল বরুণের। আগে অফিসের পর প্রায়ই বান্ধবী জুটিয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াতো, সেটা এবার বন্ধ হলো। অফিস ছুটি হলে নিয়মিত বাড়ি আসতে লাগলো বরুণ। স্ত্রীকে নিয়ে প্রায়ই নাইট শোয়ে, সিনেমায়, নইলে কোথাও বেড়াতে যেত। আসলে নতুন একটা তরুণীকে নিবিড় করে পাওয়ার মধ্যে তীব্র মাদকতা থাকে। কিন্তু 2-1 বছর কাটতে না কাটতেই নেশা কেটে যায় বরুণের। আবার তার সম্বন্ধে কিছু কিছু স্ক্যান্ডাল কানে আসতে থাকে তাপসী এবং মৃণালিনীর। ছুটির পর বাড়িতে ফেরাটা তার অনিয়মিত হয়ে ওঠে। মাঝে মাঝে 2-1 দিন ফেরেও না। অবশ্য রাতের দিকে ফোন করে জানিয়ে দেয় এক বন্ধু তাদের বাড়ি ধরে নিয়ে এসেছে, ফেরা সম্ভব হবে না। মৃণালিনী ছেলের হাড়ের ভেতর পর্যন্ত জানেন। তার মুখ গম্ভীর হয়ে ওঠে। প্রচণ্ড উৎকণ্ঠা তাকে গ্রাস করতে থাকে। অবশ্য বাইরে থেকে তা দেখে বোঝার উপায় নেই। তাপসীও এতদিন স্বামীকে চিনে ফেলেছে।
মৃণালিনীর কথা মতো বরুণকে শোধরানোর অনেক চেষ্টা করেছে, প্রচুর কান্নাকাটি করেছে সে। প্যাসিভ রেজিস্ট্যান্স হিসাবে দিনের পর দিন উপোস দিয়ে থেকেছে, কিন্তু তাকে ফেরানো যায়নি। আগে মাঝে মাঝে 2-1 দিন রাতে বাড়ি আসেনি বরুণ, এখন তো পুরো 7 দিন কাটতে চলল, তার খোঁজ নেই। কোনো রকমের স্নান খাওয়া চুকিয়ে মৃণালিনীর সঙ্গে বেরিয়ে পড়ে তাপসী। বড় রাস্তা তাদের বাড়ি থেকে 3 মিনিটের পথ। সেখানে আসতেই একটা ফাঁকা ট্যাক্সি পাওয়া গেল। বরুণের অফিস ক্যামাক স্ট্রিটে, একটা বহুতল হাইরাইজে 4টে ফ্লোর জুড়ে অফিস। অফিস বিল্ডিংয়ের সামনে এসে ট্যাক্সি থেকে নেমে সারি সারি লিফট বক্সগুলোর দিকে চলে যায় দুজনে। সবগুলো লিফটের সামনে লম্বা লাইন, যে লাইনটা অন্যগুলোর তুলনায় ছোট, তার পেছনে দাঁড়িয়ে পড়ে তারা। মিনিট 10 বাদে লিফটে ঢোকার সুযোগ পাওয়া যায়। আগে একবারই মাত্র মৃণালিনী বরুণের অফিসে এসেছিলেন, তাপসী কখনো আসেনি। ঝিঝির ডাকের মতো একটানা আওয়াজ করে লিফট যত ওপরে উঠতে থাকে, ততই বুকের ভেতর হৃৎপিণ্ডের উত্থান পতনের গতি বেড়ে যায়। অজানা এক আশঙ্কা তাকে যেন চারদিক থেকে ঘিরে ধরে। 7th ফ্লোরে ঢুকলেই বরুণদের অফিস, ম্যাগনাম ইন্টারন্যাশনালের রিসেপশন। সেখানে দারুণ স্মার্ট চেহারার একটি তরুণী সারা গা থেকে উগ্র সেন্টের গন্ধ বিতরণ করছিল। তার বাদামি রঙের ফাঁপানো চুল কাঁধ পর্যন্ত ছাঁটা, ভ্রু প্লাক করা, ম্যানিকিওর করা নখে এবং ঠোঁটে চড়া রং। মাপা যান্ত্রিক হেসে তরুণী ইংরেজিতে জিজ্ঞেস করে, আপনাদের জন্য কি করতে পারি? বোঝা যাচ্ছিল মেয়েটি বাঙালি। বিশুদ্ধ বাংলায় মৃণালিনী বলেন, আমি ফিন্যান্স ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ বরুণ মল্লিক সম্পর্কে কিছু জানতে চাই। তিনি তো আজ অফিসে আসেননি। এবার তরুণী বাংলাতেই উত্তর দেয়, জানি, আমি তার মা, আর ইনি হলেন বরুণের স্ত্রী। তাপসীকে দেখাতে দেখাতে মৃণালিনী বলেন, 7 দিন ধরে তার খোঁজে লোক পাঠাচ্ছি। রোজ বাড়ি গিয়ে সে জানাচ্ছে বরুণ অফিসে আসেনি। হ্যাঁ হ্যাঁ, রিসেপশনিস্ট বলে। একজন মিডল এজেড লোক কদিন ধরে মিস্টার মল্লিকের খোঁজে আসছে, আজও এসেছিল। 7 দিন আগে সে অফিসে এসেছিল, তারপর আর বাড়ি ফেরেনি। কোথায় যেতে পারে বলে আপনাদের ধারণা? অফিস কি কোনো প্রয়োজনে তাকে কলকাতার বাইরে পাঠিয়েছে? আমি বলতে পারবো না। কার পক্ষে বলা সম্ভব? আপনি ফিনান্স ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট মিস্টার পায়ের সঙ্গে দেখা করে কথা বলুন। ঠিক আছে, কিভাবে তার সঙ্গে দেখা করব? একটু ওয়েট করুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ইন্টারকমে কথা বলে তরুণীটি মৃণালিনীদের জানায় 9th ফ্লোরে মিস্টার পাইয়ের চেম্বার। তিনি তার ঘরেই আছেন, মৃণালিনীদের জন্য অপেক্ষা করছেন। মিস্টার পাইয়ের বয়স 50-এর কাছাকাছি, অত্যন্ত ভদ্র এবং ব্যক্তিত্ব সম্পন্ন। বরুণের ব্যাপারে তাকে বেশ উৎকণ্ঠিতই দেখা গেল। বললেন, বরুণ আমাদের কোম্পানির অ্যাসেট, কেন যে 7 দিন ধরে আসছে না বুঝতে পারছি না। আজকের দিনটা দেখে কাল আপনাদের বাড়িতে যোগাযোগ করতাম। একটু থেমে গলা নামিয়ে এবার বলেন, একটা ইনফরমেশন আপনাদের দিতে পারি। যেটা বলতে বলতে উনি চুপ করে যান। টেবিলের ওপর অনেকটা ঝুঁকে মৃণালিনী জিজ্ঞেস করেন, সেটা কি? আসলে খুবই এম্বারাসিং, হয়তো আমাদেরও ভুল হতে পারে, কোইন্সিডেন্স হওয়াও আশ্চর্যের নয়। দয়া করে আপনি বলুন, আমরা কিছু মনে করব না। দ্বিধান্বিতভাবে পাই বলেন, যেদিন থেকে বরুণ আসছে না দেখা যাচ্ছে ঠিক সেদিন থেকেই আমাদের পার্সোনাল ডিপার্টমেন্টের একজন অফিসার সুনিতা কুলকার্নি ছুটি নিয়েছে। 3 দিন আগে তার ছুটি ফুরিয়েছে, কিন্তু এখনো জয়েন করেনি। কবে করবে তাও জানায়নি। মৃণালিনী জিজ্ঞেস করেন, সুনিতা কুলকার্নির বয়স কীরকম?
মিস্টার পাই একটু ভেবে বলেন, 27-28 হবে। দেখতে কেমন? কোয়াইট অ্যাট্রাকটিভ। মুখ শক্ত হয়ে উঠেছিল মৃণালিনীর। যা তার স্বভাব বিরুদ্ধ, এবার তাই করে বসেন। উত্তেজনায় চিৎকার করে বলে ওঠেন, আমি শিওর ওরা দুজন একসঙ্গেই গেছে। মিস্টার পাই হতচকিত। বলেন, এ কি বলছেন মিসেস মল্লিক? মৃণালিনী আগের স্বরেই বলেন, ঠিকই বলছি পাই সাহেব। নিজের ছেলেকে আমি চিনি। মেয়েদের ব্যাপারে তার সুনাম নেই। আপনার অনেকটা সময় নষ্ট করলাম। আচ্ছা চলি, নমস্কার। চলো তাপসী। বলতে বলতে তিনি উঠে পড়েন। আচ্ছন্নের মতো বসেছিল তাপসী, সুনিতা আর বরুণ। 7 দিন ধরে অফিসে আসছে না, এটা জানার সঙ্গে সঙ্গে বুকের ভেতর থেকে অসহ্য কান্না উঠে এসে গলার কাছে যেন ডেলা পাখি যাচ্ছিল। ধীরে ধীরে সে উঠে দাঁড়ায়। বাড়ি ফিরে ড্রয়িং রুমে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকেন মৃণালিনী। একটু দূরে একটা বেতের মোড়ায় তাপসীও শ্বাসরুদ্ধের মতো বসেছিল। সে লক্ষ্য করে মৃণালিনীর মুখ লাল হয়ে উঠেছে। মনে হয় শরীরের সব রক্ত সেখানে গিয়ে জমা হয়েছে। তার ভেতরে যে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের মতো কিছু চলছে সেটা বুঝতে অসুবিধা হয় না। এক সময় উঠে দাঁড়ান মৃণালিনী। অস্থির পা ফেলে ফেলে ঘরময় ঘুরে বেড়ান, যেন কোনো কঠোর সিদ্ধান্ত নিতে পারছেন না। আধ ঘন্টা এভাবে কাটার পর হঠাৎ যেন মনস্থির করে ফেলেন। তাপসীর কাছে এগিয়ে এসে বলেন, বৌমা, তোমার কাছে আমার অপরাধের শেষ নেই। বিয়ের আগে তোমার দিকটা চিন্তা করিনি, নিজের স্বার্থই শুধু দেখেছি। এমন লম্পটের সঙ্গে তোমার বিয়ে দেওয়াটা ঠিক হয়নি আমার। স্বভক্তির মতো বললেন, ফুলের মতো একটা মেয়ের জীবন একেবারে নষ্ট করে দিলাম। পরক্ষণে তার ওপর কি যেন একটা ভর করে। ক্রুদ্ধ হিংস্র ভঙ্গিতে বলেন, আমি ওকে ছাড়ব না। অনেক সহ্য করেছি, আর নয়। বৌমা, তোমার বিরাট ভবিষ্যৎ পড়ে রয়েছে, সেজন্য আমাকে কিছু করতেই হবে। আমি যা ডিসিশন নেব সেটা তোমাকে মানতে হবে। 5 বছর বিয়ে হয়েছে তাপসীর, কিন্তু মৃণালিনীর এমন ভয়ঙ্কর চেহারা এই প্রথম দেখল। বিহবলের মতো আস্তে আস্তে মাথা নাড়ে সে। মৃণালিনী বলেন, সবার আগে দরকার ওদের খুঁজে বার করা। আরে, আমার পিস্তত ভাই সুরজিৎই তো রয়েছে লালবাজারে, মস্ত অফিসার। ওকে একটা ফোন করে জানাই। তাপসী ঝাপসা গলায় বলে, মা, ব্যাপারটা জানাজানি হয়ে যাবে। তাকে থামিয়ে দিয়ে মৃণালিনী বলেন, অনেক দিন চাপা দিয়ে রেখেছি। বহু আগেই স্টেপ নেওয়া উচিত ছিল। মাতৃস্নেহ আমাকে অন্ধ করে রেখেছিল, কিন্তু আর নয়। ড্রয়িং রুমের একধারে ছোট টেবিলের ওপর টেলিফোনটা থাকে। সেটা তুলে নিয়ে ডায়াল করে লালবাজারে সুরজিৎকে ধরে ফেলেন মৃণালিনী। বাপি, আমি সোনাদি বলছি। তার ডাকনাম সোনা। ওধার থেকে সুরজিৎ কি বললেন শোনা গেল না। মৃণালিনী এবার বরুণ এবং সুনিতা সম্পর্কে সব জানিয়ে বললেন, 7 দিনের ভেতর ওদের খবর চাই। তারপর কথোপকথনটা এইভাবেই চলল। কেলেঙ্কারি, তার আর কি বাকি আছে? আমি কোনো কথা শুনবো না। ওকে একটা শিক্ষা দেওয়া দরকার। সুরজিতের গলা শোনা না গেলেও তিনি কি বলছেন আন্দাজ করতে পারছিল তাপসী। মিনিট 10 কথা বলে ফোন নামিয়ে রাখেন মৃণালিনী। তারপর তাপসীর দিকে তাকান, বলেন, কোথায় লুকিয়ে থাকবে? পুলিশ না পারে এমন কাজ নেই, ঠিক খুঁজে বার করবে। তারপর আমি দেখব ও কত বড় বদমাশ হয়ে উঠেছে। পরদিন বিকেলে মিস্টার পাইয়ের ফোন এলো। ব্যাপারটা এত অপ্রত্যাশিত যে খুবই অবাক হয়ে গেলেন মৃণালিনী। জিজ্ঞেস করলেন, কোনো জরুরি খবর আছে পাই সাহেব? মিস্টার পাই বললেন, হ্যাঁ ম্যাডাম, আপনি আপনার ছেলের সম্পর্কে ভীষণ উদ্বিগ্ন হয়ে আছেন,
তাই ইনফরমেশনটা দেওয়া দরকার বলে মনে করলাম। মৃণালিনী উন্মুখ হয়ে রইলেন, কিছু বললেন না। মিস্টার পাই এবার যা বললেন তা এই রকম: বরুণ এবং সুনিতা তাদের অফিসে আর আসবে না, তারা রেজিগনেশন লেটার পাঠিয়ে দিয়েছে। মৃণালিনী এতটা ভাবতে পারেননি, একটু চুপ করে থেকে বললেন, ওদের রেজিগনেশন অ্যাকসেপ্টেড হয়েছে? হয়ে যাবে। আমি যতদূর জানি আমার ছেলে যে পোস্টে কাজ করত তাতে রেজিগনেশন দিলেই অ্যাকসেপ্টেড হয় না, তার আগে মিনিমাম 3 মাসের নোটিশ দিতে হয়। তা হয়, কিন্তু যে কাজ করবে না ঠিক করেছে তাকে ধরে রাখা তো সম্ভব নয়। আজ হোক কাল হোক ছেড়ে দিতেই হবে। আমরা কোনো রকম তিক্ততা করতে চাই না। মৃণালিনী বললেন, অফিসের যা নিয়ম তা তো মেনে চলতে হবে। মিস্টার পাই ওকে সহজে ছাড়বেন না। যা খুশি তাই করবে সেটা কোনোভাবেই মেনে নেওয়া ঠিক নয়। এতে আপনাদের অফিসে ইনডিসিপ্লিন বেড়ে যাবে। মিস্টার পাই রীতিমতো অবাক হয়ে যান। মা হয়েও ছেলের বিরুদ্ধে বলছেন মৃণালিনী, এটা তার কাছে অভাবনীয়। বললেন, কি করতে বলেন আপনি? মৃণালিনী তীক্ষ্ণ স্বরে এবার বলেন, অফিসিয়াল প্রসিডিওর যা স্ট্রিক্টলি তা ফলো করা উচিত। বরুণকে অফিসে ডেকে পাঠান। 3 মাস ওকে আটকে রাখবেন। যেদিন অফিসে আসবে আমাকে জানাবেন। বরুণের হদিশ পাওয়া যাচ্ছে না, অফিসে এলে তাকে ধরবেন। মৃণালিনীর সেরকমই ইচ্ছা। মিস্টার পাই বললেন, কিন্তু সেটা বোধহয় সম্ভব হবে না। কেন? রেজিগনেশন লেটারের সঙ্গে অ্যাড্রেস দেয়নি বরুণ, ওর সঙ্গে যোগাযোগ করব কি করে? হঠাৎ খুব হতাশা বোধ করেন মৃণালিনী। বলেন, আচ্ছা ঠিক আছে, বলে ফোনটা নামিয়ে রাখেন। এরপর 4টে দিন দারুণ অনিশ্চয়তার ভেতর কেটে যায়। সুনিতার বরুণ যখন একই দিনে রেজিগনেশন লেটার পাঠিয়েছে তখন এটা পুরোপুরি নিশ্চিত ওরা একসঙ্গেই আছে। কিন্তু কোথায়? কলকাতায় না বাইরে চলে গেছে? কলকাতায় থাকলে তবু একটু আশা আছে, কিন্তু বাইরে গেলে ধরাছোঁয়া যাবে কিনা কে জানে। সারাক্ষণ বুকের ভেতর একটা তীব্র চাপা কষ্ট অনড় হয়ে থাকে তাপসীর। সারা রাত ঘুমোতে পারে না। শুধু তাকেই না, বরুণের এই জঘন্য নোংরা আচরণ মৃণালিনীকে আমূল নাড়ি দিয়ে গেছে। তার মতো শান্ত গম্ভীর ধৈর্যশীল মানুষ আজকাল সারাক্ষণ ক্ষিপ্ত এবং উত্তেজিত হয়ে থাকেন। দিনে 7-8 বার লালবাজারে সুরজিৎকে ফোন করেন। কেন এতদিনও একটা সুশৃঙ্খল পুলিশ বাহিনী বরুণ আর সুনিতাকে খুঁজে বার করতে পারছে না, সেই জন্য যথেষ্ট বকাবকিও করেন। সুরজিৎ বোঝান, 1 কোটি মানুষের এত বড় মেট্রোপলিসে 2 যুবক যুবতীর হদিশ পাওয়া খুব সহজ ব্যাপার নয়। পুলিশের চোখে ধুলো দিয়ে কতদিন লুকিয়ে থাকবে? তবে কলকাতার বাইরে গেলে সমস্যাটা জটিল হয়ে উঠবে। তখন বিশাল দেশের 90 কোটি মানুষের ভেতর 2 জনকে খুঁজতে হবে। কাজটা অত্যন্ত দুরূহ। তবে আজ হোক কাল হোক ধরা ওরা পড়বেই। এই ব্যাপারে সুরজিৎ শতকরা 100 ভাগেরও বেশি নিশ্চিত। সুরজিৎ যে পুলিশের কর্মক্ষমতা সম্পর্কে বাড়িয়ে কিছু বলেনি সেটা 5 দিনের দিন বোঝা গেল। দুপুরবেলা সবে তাপসীদের খাওয়া শেষ হয়েছে, সেই সময় লালবাজার থেকে ফোন এলো। ফোনটা তাপসীই ধরেছিল। ওধারে সুরজিতের গলা শোনা যায়, কে? বৌমা? তাপসী বলে, হ্যাঁ মামা। সোনাদিকে একটু ডাকো তো। মৃণালিনী খাওয়ার পর তার ঘরের ব্যালকনিতে চুপচাপ বসেছিলেন। তাপসী গিয়ে তাকে ডেকে নিয়ে এলো। মৃণালিনী ফোন তুলে জিজ্ঞেস করেন, কি ব্যাপার রে বাপি? সুরজিৎ বলেন, তোমাকে একটা সুখবর দিচ্ছি সোনাদি। রাজা আর ওই মেয়েটা কোথায় আছে জানতে পেরেছি। মৃণালিনী ফোনের ভেতর প্রায় মুখটা ঢুকিয়ে রুদ্ধশ্বাসে বলেন, কোথায়? লেকটাউনের একটা হাইরাইজ বিল্ডিংয়ের ফ্ল্যাটে। এখন বলো। ক্যালকাটা পুলিশ একেবারেই অপদার্থ নয় বলে শব্দ করে একটু হাসেন সুরজিৎ। তার কথা এবং স্মৃতিতে
সূক্ষ্ম খোঁচা ছিল। সেটা লক্ষ্য করেন না মৃণালিনী। বললেন, ঠিকানাটা দে। ঠিকানা জানাতে জানাতে সুরজিৎ বলেন, ওদের ওপর একজন প্লেন ড্রেসের পুলিশকে নজর রাখতে বলেছি, যাতে অন্য কোথাও পালিয়ে যেতে না পারে। এখন কি করব বলো? তোকে কিছু আর করতে হবে না, এবার যা করার আমি করব। তুমি কি ওখানে যাবে? নিশ্চয়ই। কিন্তু কি? বেশ শঙ্কিতভাবে সুরজিৎ বলেন, তোমার না যাওয়াই ভালো। আমি বরং বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করি। তুমি গেলে হইচই চেঁচামেচি হবে, লোকজন মজা দেখার জন্য ভিড় করবে, স্ক্যান্ডালের চূড়ান্ত হবে। মৃণালিনী বললেন, স্ক্যান্ডালের কিছু বাকি আছে আর? এখন কিছু লোক জানে, দুদিন পর না হয় সবাই জানবে। সেই কলেজে ঢোকার পর থেকে জ্বালিয়ে আসছে। এবার যা হবার হোক, যে কোনো ইভেঞ্চুয়ালিটির জন্য আমি তৈরি। সুরজিৎকে আর কিছু বলার সুযোগ না দিয়ে লাইন কেটে দিতে দিতে তাপসীকে বলেন, বৌমা, জামা কাপড় পাল্টে নাও, আমিও শাড়িটা বদলে নিচ্ছি। ভয়ে ভয়ে তাপসী জিজ্ঞেস করে, আপনি কি এখনই লেকটাউনে যাবেন? হ্যাঁ, একা আমি না, তোমাকেও যেতে হবে। কিন্তু মা। মৃণালিনী তীক্ষ্ণ চোখে তাপসীকে লক্ষ্য করতে করতে বলেন, লড়াইটা আমার একার নয়, তোমারও। যাও। আধ ঘন্টার ভেতর দুজন বেরিয়ে পড়েন। সুরজিৎ লেকটাউনের যে হাইরাইজের ঠিকানাটা দিয়েছেন তার নাম অপ্সরা। সেটা খুঁজে বার করতে অসুবিধা হলো না। ট্যাক্সি থেকে নেমে লিফটে করে মৃণালিনীর সঙ্গে 6th ফ্লোরে উঠতে উঠতে তাপসীর বারবার কেন যেন মনে হচ্ছিল যে যুদ্ধে তারা নেমেছে তাতে হার অনিবার্য। অথই নৈরাশ্যে ক্রমশ ডুবে যাচ্ছিল সে। 6th ফ্লোরে এসে 7 নম্বর ফ্ল্যাটে কলিং বেল বাজাতেই দরজা খুলে দেয় বরুণ। মৃণালিনীদের দেখে ভয়ে তার মুখ রক্তশূন্য হয়ে যায়। কোনো রকমে সে বলতে পারে, তোমরা এবারের ঠিকানা কোথায় পেলে? মুখ শক্ত হয়ে উঠেছিল মৃণালিনীর। কঠোর গলায় বললেন, তা নিয়ে না ভাবলেও চলবে, এক্ষুনি বাড়ি চলো। এর মধ্যে নিজেকে অনেকটা সামলে নিয়েছে বরুণ। বলে, না, এখন আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। কেন? বরুণ উত্তর দেয় না। মৃণালিনী কি বলতে যাচ্ছিলেন এই সময় ভেতর থেকে একটি তরুণী বেরিয়ে আসে। গায়ের রং পাকা গমের মতো, চোখ ধাঁধিয়ে দেবার মতো তার চেহারা। মেয়েটা চিবুকের খাঁজে, ভেজা ভেজা রক্তাভ ঠোঁটে, ঢুলু ঢুলু চোখে, ডান গালে মটর দানার মতো একটি তিলে, নিটোল মসৃণ গ্রীবায় এমন এক উগ্র মাদকতা মাখানো রয়েছে যে তার দিকে তাকালে যে কোনো পুরুষের মন অশ্লীল হয়ে ওঠে। তরুণীটি যে সুনিতা তা না বলে দিলেও চলে। একটু আগে লিফটে করে ওপরে আসতে আসতে তাপসী যা ভেবেছিল সে সম্পর্কে আর সংশয় থাকে না। এ যুদ্ধে জেতা অসম্ভব। এদিকে প্রখর চোখে কয়েক পলক তরুণীটির দিকে তাকিয়ে থাকেন মৃণালিনী। তারপর বলেন, তুমি সুনিতা? মেয়েটি আস্তে আস্তে মাথা নাড়ে। মৃণালিনী বলেন, তুমি কি জানো আমার ছেলে বরুণ বিবাহিত? সুনিতা বলে, জানি। তাপসীকে দেখিয়ে মৃণালিনী বলেন, এই হলো তার স্ত্রী। সুনিতা একবার তাপসীকে দেখে মুখটা ফিরিয়ে নেয়। মৃণালিনী বলেন, সব জেনে শুনে একটা সংসার নষ্ট করে দিচ্ছ কেন? সুনিতা উত্তর দেয় না। প্রচণ্ড রাগে শরীরের সমস্ত রক্ত হঠাৎ মাথায় উঠে আসে মৃণালিনীর। গলার শিরা ছিঁড়ে তিনি চেঁচিয়ে ওঠেন, সেমলেস ডার্টি বিচ! তাকে থামিয়ে দিয়ে জ্বলন্ত চোখে তাকায় সুনিতা। ছুরির মতো ধারালো গলায় বলে, স্টপ! এই ফ্ল্যাটটা আমি ভাড়া নিয়েছি। আমাকে আর একবার গালাগাল দিলে আপনাকে বার করে দিতে বাধ্য হব। আপনাদের পারিবারিক ব্যাপারে যা বলবার বরুণকে বলবেন। সে নাবালক শিশু নয়, তাকে আমি ফুসলে নিয়ে আসিনি।
বলে অত্যন্ত উদ্ধত ভঙ্গিতে যে ঘরটা থেকে বেরিয়ে এসেছিল আবার সেখানে ঢুকে যায়। মৃণালিনীর মুখ লাল হয়ে উঠেছিল। বরুণকে বলেন, 1 সেকেন্ডও আমি এই নরকে থাকছি না, প্যাসেজে চলো। সেটা নিশ্চয়ই ওই বজ্জাত মেয়েটা ভাড়া নেয়নি। বাইরে এসে বলেন, তোমার জন্য একটা নোংরা বেশ্যা আমাকে অপমান করলো। বরুণ মুখ নামিয়ে শুধু বলে, তুমি এখানে এসেছো কেন? স্থির দৃষ্টিতে ছেলেকে দেখতে দেখতে মৃণালিনী বলেন, খুব অন্যায় করে ফেলেছি। শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি কি বাড়ি ফিরবে? তোমাকে তো তখনই বললাম আমার পক্ষে ফেরা সম্ভব নয় এখন। তার মানে ফিরবে না? কিন্তু বৌমার কি হবে? আমি কিছু জানি না, বিয়েটা তুমি জোর করে দিয়েছিলে। তুমি বলতে চাও তোমার একেবারেই মত ছিল না, এই তো? তাহলে 1-1.5 বছর তার সঙ্গে ঘর করলে কি করে? বরুণ বলে, সেটা তোমার মুখ চেয়ে। মৃণালিনী বলেন, ও আচ্ছা, তোমার মতো ইতর লম্পটের সঙ্গে কথা বলতেও ঘেন্না হচ্ছে আমার। এখন থেকে তাপসী বা আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না। চলো তাপসী। দুজনে লিফটে করে নিচে নেমে আসেন। ট্যাক্সি ধরে বাড়ির দিকে ফিরতে ফিরতে তাপসীর কাঁধে একটা হাত রেখে নরম গলায় মৃণালিনী বলেন, ভেঙে পড়ো না মা। ওই রকম একটা লম্পটের সঙ্গে সম্পর্ক না থাকলে জীবন নষ্ট হয়ে যায় না। তোমার সামনে বিরাট ভবিষ্যৎ। তোমার জীবন আমি নতুন করে গড়ে দেব। তাপসী কাঁদছিল। পরম মমতায় তার চোখ মুছিয়ে দেন মৃণালিনী। দিন 10 পর একজন পরিচিত লয়ারকে ডেকে এনে তাপসীকে দিয়ে বরুণের বিরুদ্ধে ডিভোর্সের মামলা শুরু করিয়ে দেন মৃণালিনী। কারণ দুশ্চরিত্র স্বামীর লাম্পট্য। তারপর তাকে বিটি পড়বার জন্য কলেজে ভর্তি করে দেন। আরও 2 বছর বাদে পরপর 2টো ঘটনা ঘটে যায়। বিটি করার পর একটা নামকরা স্কুলে চাকরি পায় তাপসী। তার মধ্যে বরুণের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল। দ্বিতীয় ঘটনাটি মারাত্মক। হঠাৎ একদিন রাত্রে মাঝারি ধরনের হার্ট অ্যাটাক হয়ে যায় মৃণালিনীর। 4 দিন ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে এবং আরও 15 দিন নার্সিংহোমের কেবিনে থাকার পর বাড়ি ফিরে আসেন ঠিকই, কিন্তু খাওয়া দাওয়া চলাফেরা সবই ধরা বাঁধা। ডাক্তারের নির্দেশে সারাদিনই ফ্ল্যাটে আটকে থাকতে হয়। বাইরে বেরোবার উপায় নেই। স্কুলে ছুটি নিয়ে সারাক্ষণ তাকে আগলে আগলে রাখে তাপসী। রোজ একজন ডাক্তার এসে তাকে দেখে যান। একদিন মৃণালিনী বলেন, তোমার সঙ্গে আমার একটা দরকারি কথা আছে মা। আগে তাপসীকে বৌমা বলতেন তিনি। কোর্ট থেকে পাকাপাকি বিবাহ বিচ্ছেদের পর শুধু তাপসী বলেন কিংবা মা। উৎসুক চোখে তাকায় তাপসী। মৃণালিনী বলেন, আমার বয়স 65 পেরিয়েছে, কদিন আর বাঁচব। তার উপর একটা হার্ট অ্যাটাক হয়ে গেল। ডাক্তাররা বাড়ির ভেতর আটকে দিয়েছে। জীবন অনেকখানি অনিশ্চিত হয়ে পড়েছে। তাপসী সন্ত্রস্ত ভঙ্গিতে বলল, এসব বলবেন না মা, আপনি এখনো অনেক দিন বাঁচবেন। আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন তাদের কথা মতো চললে কোনো ভয় নেই। মৃণালিনী হাসেন, বলেন, ডাক্তাররা যাই বলুক, মৃত্যুর ওপর মানুষের হাত নেই। বিশেষ করে আমার যা বয়স, তাতে সময় ফুরিয়ে আসছে। তার আগে তোমার ব্যাপারে আমার কিছু করণীয় আছে। তাপসী বলে, আমার জন্য যা করেছেন, আমার বাবা মা বেঁচে থাকলে তা করতে পারতো কিনা সন্দেহ। আপনার জন্য নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। মৃণালিনী বলেন, আমাদের যা সোসাইটি, তাতে একটি কম বয়সের মেয়ের পক্ষে তা যথেষ্ট নয়। রাজার সঙ্গে বিয়ে দিয়ে তোমার কয়েকটা বছর আমি নষ্ট করে দিয়েছি। এবার তার ক্ষতিপূরণ করব। মৃণালিনী ঠিক কি বলতে চান বুঝতে না পেরে
তাকিয়ে থাকে তাপসী। মৃণালিনী বলেন, আমি একটি ছেলেকে জানি, সে আমার এক ছাত্রীর দাদা। হি ইজ আ ব্রিলিয়ান্ট বয়। আমেরিকা থেকে ডক্টরেট করে এসেছে, এখানকার একটা ইউনিভার্সিটিতে পড়ায়। ভেরি অনেস্ট, চরিত্রবান, এখনো বিয়ে করেনি, নাম রজত। এই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দেব। আমার বিশ্বাস এবার তুমি সুখী হবে। তাপসী হকচকিয়ে যায়, দুহাতে মুখ ঢেকে জোরে জোরে প্রবল বেগে মাথা নাড়তে নাড়তে বলে, না না, এ হতে পারে না। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। কোথাও যেতে হবে না আপাতত। রজতের সঙ্গে আমার কথা হয়ে গেছে, রেজিস্ট্রিটা হয়ে যাক, তারপর দেখা যাবে। তাপসী কিছুতেই রাজি হয় না, সমানে কাঁদতে থাকে। তাকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলোতে বুলোতে মৃণালিনী অনেকক্ষণ বোঝান, আমার কিছু হলে কে তোমাকে দেখবে বলো? মেয়েরা যতই স্বাবলম্বী হোক, তাদের একজন রক্ষাকর্তা দরকার। একসময় কান্না থামে তাপসীর। মাথা নিচু করে ঝাপসা গলায় জিজ্ঞেস করে, আপনি তো বিয়ের কথা বলছেন, আমার সব কথা কি ওরা জানে? জানে, আমি কিছুই লুকোইনি। তাপসী আর কোনো প্রশ্ন করে না। আরও মাস তিনেক বাদে ম্যারেজ রেজিস্ট্রারকে বাড়িতে ডাকিয়ে রজতের সঙ্গে তাপসীর বিয়ে দেন মৃণালিনী। এখনকার মতো রেজিস্ট্রি হয়ে রইল। পরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নেমন্তন্ন করে বড় হলে অনুষ্ঠান করা হবে। বিয়ের মাসখানেক পর সজ্ঞানী সুস্থ মস্তিষ্কে উইল করে ফেলে মৃণালিনী। তার মৃত্যু হলে এই ফ্ল্যাট এবং তার জমানো সমস্ত অর্থ পাবে তাপসী। অনেক বাধা দিতে চেষ্টা করেছিল তাপসী, কিন্তু মৃণালিনী কিছুই শোনেননি। এই মানুষটিকে বরুণের সঙ্গে বিয়ের পর খানিকটা চিনতে পেরেছিল তাপসী। তারপর বিবাহ বিচ্ছেদ, রজতের সঙ্গে দ্বিতীয়বার বিবাহ এবং উইলের মধ্য দিয়ে সেই চেনাটা যেন সম্পূর্ণ হয়। জীবনে মৃণালিনীর মতো মানুষ আছে আর কখনো দেখেনি তাপসী। আজকের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। এই রকম বিভিন্ন স্বাদের বাংলা গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার বিশেষ অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী দিনে আবারও চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো গল্প নিয়ে।